নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের সাথে একটুখানি কথা বলবার জন্যে আজকে এলাম। পশ্চিমবঙ্গে বিরাট বড় একটা পট পরিবর্তন হয়ে গেল। এ বিষয়ে যে উদ্বেগ, উৎকণ্ঠা, আশা, নিরাশা, ভয়, ভীতি সমস্ত কিছুর মধ্যে দিয়ে রাজ্যবাসী যেভাবে মানে অভূতপূর্ব ঐতিহাসিক নির্বাচন একটি করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই জন্য সকলেই তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমিও জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে, এই বিশাল জনমত, প্রায় 6 কোটি মানুষ তাদের মতদান করেছেন। প্রধান প্রতিপক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল, তাদের প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি, যেভাবে যে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং যে ফল প্রকাশিত হয়েছে তা অনেকের কাছেই, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে এ এক শক্তিশালের মতো বেঁধেছে। কি করে এটা সম্ভব হলো? কেন এই ফলাফল হলো? রাজ্যবাসী তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, সর্বস্তরের মানুষ তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন। কেন এবং কিভাবে, এই প্রশ্ন আজকে সকলের মনেই উকি দিচ্ছে। যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ, যারা বিদ্বজন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিসংখ্যান, সংখ্যাতত্ত্ব নিয়ে যারা কাজ করেন, তারা তাদের নিজস্ব মতামত এবং বিশ্লেষণ, ব্যাখ্যা দিয়েছেন। তো আমার এই প্রায় 40 বছরের উপর যে রাজনৈতিক সংস্রব, পেশাগত আমার যোগদান, তাতে অনেকের সাথেই আমার মত বিনিময় করার, তাদের কথা শোনার, বিভিন্ন ঘটনা, বিভিন্ন শ্রেণীর মানুষের, সম্প্রদায়ের মানুষের আমার সুযোগ হয়েছে। তাতে আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি যেগুলো বলার মতো। প্রথমেই বলি, আমি নিজে ভাবতে পারিনি যে এইরকম একটি ঝড়ের গতিতে তৃণমূল কংগ্রেস নামের দলটা এবং তাদের প্রশাসন, মমতা ব্যানার্জির এত বড় জনসংযোগ, তার রাজনৈতিক জীবন, তার কাজকর্মের
এই ধরনের মূল্যায়ন হবে এবং তার এই রকম পতন ঘটবে, এইভাবে এত শোচনীয়ভাবে, এটার জন্য আপনাদের অনেকের মতো আমিও প্রস্তুত ছিলাম না। আমি 1977 সালের 72 সালে যখন যুক্তফ্রন্ট সরকার চলে গেল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ও নেতৃত্বে কংগ্রেসের সরকার গঠিত হলো পশ্চিমবঙ্গে, আমি দেখেছি কেন্দ্রে ইন্দিরা গান্ধীর তখন মানে একচ্ছত্র আধিপত্য রাজনীতির ক্ষেত্রে, তিনি মধ্য গগনে। দেখেছি 72 থেকে 77 সেই শাসনকাল দেখেছি ছাত্রাবস্থায়। 77 সালে সেই সরকারের পতন এবং বাম জমানার লাল সূর্যকে উদয় হতে দেখেছি এই বাংলার মাটিতে। তারপর দীর্ঘ 34 বছর সিপিএমের নেতৃত্বে বাম শাসন, বাম রাজ্য পরিচালন, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্ব, সবই দেখেছি, ভালোভাবেই দেখেছি। এবং 1990 সাল থেকে মমতা ব্যানার্জির সাথে আমার বিভিন্ন ঘটনাক্রমের সূত্রে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। তিনি সবেমাত্র 89 সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়ে কংগ্রেস দলের একজন যুব নেত্রী হিসাবে পশ্চিমবঙ্গে তিনি তার পরবর্তী কর্মসূচি স্থির করছেন। নিজের ভবিষ্যৎ রাজনীতি কিভাবে করবেন, নিজেকে কিভাবে মানুষের সাথে, গণ আন্দোলনের সাথে যুক্ত করবেন, সেই দিকে নজর রাখছেন, প্রস্তুত হচ্ছেন। কংগ্রেসের যুবনেত্রী, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি। সেই সময় আমার বাড়ির পার্শ্ববর্তী রবীন্দ্র সরোবর, সেখানে আমাদের একটি অন্য অন্য ক্লাবের মতো আমাদেরও একটি ক্লাব ছিল, টালিগঞ্জ যুব গোষ্ঠী। আমরা ছেলেদের ফুটবল কোচিং দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওখানে, রবীন্দ্র সরোবর লেকের মাঠে, একটি মাঠে। এরকম অনেক আমাদের মতো ক্লাব ছিল, ক্রিকেট, ফুটবল, সাঁতারের ক্লাব রবীন্দ্র সরোবরে, এগুলো ছিল, কিছু আছে এখনো। তখন একটি আন্দোলন হয়েছিল, হঠাৎ আমরা শুনতে পেলাম বামফ্রন্ট সরকার এই রবীন্দ্র সরোবর, সাওয়ান্টডি, তাদের খুব কাছের অনুগত শিল্পপতি টডি পরিবার, ব্যবসায়ী পরিবার, তাদের কাছে নাকি রবীন্দ্র সরোবর তুলে দিচ্ছে, যেটি একটি সরকারি সম্পত্তি ছিল। তখন ছিল সিআইটি, ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সম্পত্তি এবং পরিচালনাধীনে। শুরু হয়ে গেল আন্দোলন, কিছুতেই হতে দেব না, রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতা মানুষের ফুসফুস। অ্যাভিনিউ সম্মেলনী বলে সেই ক্লাব এখনও আছে, বাবুদা, তারা ফুটবল এবং কোচিংয়ের তখন খেলতো,
ডিভিশন খেলতো, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে খেলতো। আমাদের টালিগঞ্জ যুবগোষ্ঠী এবং আরও অসংখ্য এরকম প্রতিষ্ঠান, আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম। এবং অবশ্যই তখন স্থানীয় কংগ্রেসি নেতৃবৃন্দ তারাও যুক্ত হলেন, এবং এরা অধিকাংশই কংগ্রেস মনস্ক ছিলেন, কংগ্রেসের সমর্থক ছিলেন। এই সুযোগে মমতা ব্যানার্জি তখন ইস্যু খুঁজছিলেন, এবং তার করার মতো সে ক্ষমতা ছিল। তখন তিনি তরুণ তুর্কি নেত্রী, যুবনেত্রী, কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ, সে প্রিয়রঞ্জন দাস মুন্সি বলুন, গনি খান চৌধুরী বলুন, আর কেন্দ্রের যারা ছিলেন, রাজ্যে আরও যারা ছিলেন, তাদের মধ্যে নিজস্ব দলাদলি ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, গোষ্ঠী ছিল। কিন্তু মমতা সকলের কাছেই তার সহজ যাতায়াত ছিল, এবং সকলকেই উনি তাদের সাহায্য সহায়তা আদায় করতে পেরেছিলেন তার অভূতপূর্ব বাচনভঙ্গি এবং কঠোর পরিশ্রমের দ্বারা, নিরলস পরিশ্রমের দ্বারা। মমতা তখন প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় সংবাদে চলে আসেন। অনেক সংবাদপত্র, অনেক সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিকরা তার কাজকর্মকে ভূয়সী প্রশংসা করেন, সমর্থন করেন। যেহেতু সে কেন্দ্রে 1984 সাল থেকে 89 সাল অবধি যাদবপুর মতো কেন্দ্রের, সোমনাথ চ্যাটার্জির মতো সিপিএমের অত বড় নেতা এবং আইনজীবীকে পরাজিত করে ওই তরুণ বয়সে তরুণতম এমপি হয়েছিলেন। এবং প্রয়াত তৎকালীন রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর স্নেহধন্যা হয়েছিলেন। তার আগামী দিনের রাজনৈতিক যাত্রার দিকে সকলেই তাকিয়েছিল। এবং তখন অনেকেই আমাদের মতো তরুণরা এবং বাম বিরোধী কংগ্রেস মনস্ক মানুষরা, কংগ্রেস পরিবারের লোকেরা মমতাকে পছন্দ করত। মমতার হাতে নেতৃত্বকে আরও সহায়তা দিয়ে পুষ্ট করার জন্যে তারা যোগদান করত। শুরু হয়ে গেল রবীন্দ্র সরোবর বাঁচাও আন্দোলন, হয়ে গেল কমিটি। আমার এখনো মনে আছে বিশিষ্ট দক্ষিণ কলকাতার ক্রীড়াপ্রেমিক এবং ক্রীড়া প্রশাসক প্রদ্যুৎ গুহ, তাকে সভাপতি করে এবং একটি কমিটি করে, যার মধ্যে আমিও ছিলাম, আমার টালিগঞ্জ যুবগোষ্ঠীর সম্পাদক হিসাবে এবং একজন আইনজীবী আমিও ছিলাম। অনেক ছিলেন, আরও আইনজীবী ছিলেন, দিব্যেন্দু বিশ্বাস তৎকালীন যুব কংগ্রেস ছাত্র পরিষদের নেতা ছিলেন কংগ্রেসের, এরকম অনেকে ছিলেন। এবং যারা ক্লাবের, যে সমস্ত ক্লাব চালাতেন রবীন্দ্র সরোবরে, তারা ছিলেন। শুরু হয়ে গেল রবীন্দ্র সরোবর বাঁচাও আন্দোলন। সেই আন্দোলন এতটাই সাকসেসফুল হলো, আমাদের সেই আন্দোলনে সেটা সবুজ বাঁচাও আন্দোলন তৈরি হয়ে গেল, প্রচার হয়ে গেল যে শুধু রবীন্দ্র সরোবর নয়, উত্তর কলকাতার সুভাষ সরোবর এবং আরও অনেক এই ধরনের সবুজ এরকমভাবে প্রাকৃতিক সম্পদকে বামফ্রন্ট সরকার বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, বিক্রি করে দিচ্ছে শিল্পপতিদের হাতে। তার বিরুদ্ধে লড়তে হবে, সবুজ বাঁচাতে হবে, রবীন্দ্র সরোবরকে বাঁচাতে হবে। যোগদান করলেন কারা?
কবি সুভাষ মুখোপাধ্যায়, যোগদান করলেন কবি নীরেন্দ্র চক্রবর্তী, যোগদান করলেন মমতা শঙ্কর, আরও কত, জর্জ বেকার, পরবর্তীকালে যিনি বিজেপির চলে যাবেন, বোধহয় উনি সংসদও হয়েছিলেন বা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আর বিশিষ্ট খেলোয়াড় কুল, চুনি গোস্বামী থেকে আরম্ভ করে সমস্ত, চুনি গোস্বামী অতটা আসতে পারেননি, কিন্তু প্রসূন ব্যানার্জি, পিকে ব্যানার্জি, এরা বিশিষ্ট খেলোয়াড়, ফুটবল ক্রিকেট খেলোয়াড়, তারা সবাই যারা ভারত বিখ্যাত এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আমরা সভা করতাম, বিরাট জনসমর্থন। তখন সভা হতো এসপ্ল্যানেড ইস্টে, গনি খান চৌধুরী আসতেন, বীররঞ্জন দাস মুন্সি আসতেন, উনি আবার ক্রীড়ামন্ত্রী ছিলেন কেন্দ্রে, তিনি আমাদের সমর্থন দিয়েছিলেন। মমতা ব্যানার্জির সেই পরিচয় হলো লড়াকু নেত্রী, সবুজ প্রেমিক নেত্রী, সবুজায়নের জন্যে উনি আত্ম উৎসর্গ করেছেন এবং বিরাট জনসমর্থন, বিশেষ করে ছাত্র যুবদের সমর্থন তার পাশে ছিল। সেই থেকে আলাপ, এবং সেই রবীন্দ্র সরোবর জয় হয়েছে। পরে মমতা ব্যানার্জি যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তাঁরই উদ্যোগে এই রবীন্দ্র সরোবর জাতীয় সরোবর হিসাবে স্বীকৃত হয়েছে। যদিও এখন সেই কেআইটি বর্তমানে কেএমডিএ তার পরিচালনায় আছে, কিন্তু সেটি আছে, সেখানে যে সমস্ত ক্লাব ছিল তারাও আছে, আরও অনেক ক্লাব নতুন নতুন হয়েছে, সেও আবার আর একটা পর্যায়ে ব্যাপার, আমি তাতে এখন আসছি না। মমতা ব্যানার্জির উত্থান এইভাবে, প্রাথমিক উত্থান। তারপরেরগুলো আপনারা জানেন। বীররঞ্জন দাস মুন্সি দক্ষিণ কলিকাতার সাংসদ হতেন, মমতা ব্যানার্জি তারপরে যখন নির্বাচন হলো 1994-তে, উনি তখন দক্ষিণ কলিকাতার সাংসদ হিসাবে কংগ্রেসের প্রার্থী হলেন এবং বিপুল ভোটে জয়লাভ করলেন। এইভাবে দক্ষিণ কলিকাতার নেত্রী হিসাবে হতে হতে তিনি প্রদেশের নেত্রী হওয়ার বাসনা পোষণ করতেন, কিন্তু সেটা তার পক্ষে প্রদেশ কংগ্রেসের সভানেত্রী হওয়া সম্ভব হয়নি। আমার মনে আছে 1996 সালে সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতির নির্বাচন হয়েছিল। সোমেন মিত্র ছিলেন পদপ্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হলেন, আবার পরাজয়ের মুখোমুখি হলেন 89-এর পর, দলের মধ্যে অবশ্য। কিন্তু তাকে প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রীর পদে রাখা ছিল। তাই নিয়েই উনি এবং তার এমপি পদ, দক্ষিণ কলকাতার এমপি পদ, এটাও তার করায়ত্ত ছিল এবং তার আন্দোলনমুখী কাজকর্ম চলছিল। তখন থেকে তার সাথে বিভিন্ন ঘটনায় যাতায়াত ছিল, কাজ করার সুযোগ ছিল।
করতে পারতাম, সেই থেকে চেনা পরিচয়। তারপরে তার অনেক কাজ আমি দেখেছি। সকলেই জানেন তার ক্ষুরোদার বুদ্ধি এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মস্তিষ্কের যাকে আমরা বলি ব্রেনের রিফ্লেক্স, বোঝা, এটা মানে ওর একটা ঈশ্বরের দানের মতো। তিনি ওই রকমভাবে সিদ্ধান্ত নিতে পারতেন, সেটা কতটা সুচিন্তিত হতো এবং তার ফল সবসময় যে ফল তার পক্ষে যেত তা হয়তো নয়, কিন্তু এটা তার অভ্যাস, তিনি নিতেন এগুলো। কেন্দ্রে বারবার মন্ত্রী হয়েছেন। যখন কংগ্রেস ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেই প্রক্রিয়ার মধ্যে আমিও অনেকের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, দেখেছি। তখন কংগ্রেসের গুটি কয়েক মানুষ, বিশেষ করে শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম থেকেই তার সাথে ছিলেন। আমাদের টালিগঞ্জের অবিসম্বাদিত নেতা পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায় প্রয়াত, তিনি ছিলেন। পিছন থেকে ছিলেন প্রয়াত অজিত পাজা এবং আরও অনেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। দক্ষিণ কলকাতায় যারা কংগ্রেস করতেন তখন, তারা প্রায় সকলেই মমতা ব্যানার্জির এই দলে ছিলেন। সুব্রত মুখার্জিকে বাদ দিয়ে তখন উনি প্রথম দিকে ছিলেন না, পরে তিনিও এই দলে অংশ নিয়েছিলেন, এই দলে এসেছিলেন এবং এই দলের প্রার্থী হয়ে কর্পোরেশনে জিতে কলকাতার মেয়রও হয়েছিলেন। তারপরে আমৃত্যু এই দলে ছিলেন এবং দুর্ভাগ্যবশত একদিনের জন্যও তাকে কারাবাস করতে হয়েছিল মৃত্যুর আগে। আজ এই অবধি থাক, তারপরে অন্য অন্য ঘটনায় সময় পেলে আসবো। এইটুকু বলি। নমস্কার, এখানে শেষ করলাম।